নিরুত্তাপ এক রাজনৈতিক পরিবেশের মধ্যে হঠাৎ করেই অভিযোগ উঠেছে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এমন একটি অভিযোগ উঠল কেন? অন্যদিকে বাংলাদেশে নিষ্ঠুর অপরাধের মাত্রা কি দিন দিন বেড়েই চলেছে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান এবং সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির। বিবিসি বাংলাদেশ সংলাপ 5 সপ্তাহ বিরতির পর আবারও ফিরে এলো। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ঢাকায়। অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন সেলিনা আক্তার। বিএনপিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন হলো, বিএনপির মতো একটি দল ভাঙার চেষ্টা হলে তা বাংলাদেশের রাজনীতিতে কী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? ধন্যবাদ আপনাকে। গত বেশ কিছুদিন ধরেই খবরের কাগজে এই প্রতিবেদনগুলো দেখা যাচ্ছে। সর্বশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনিও বলেছেন যে বিএনপিকে শেষ করতে সরকার উঠে পড়ে লেগেছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, হাফিজউদ্দিন আহমেদ, এই অভিযোগ কেন আসছে? যাহা রটে কিছু বটে, তাই জনমনে শঙ্কা দেখা দিচ্ছে। যেহেতু বর্তমান সরকার নির্বাচিত সরকার নয় এবং বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা উপলব্ধি করেন যে তাদের যথেষ্ট জনসমর্থন নেই, যার একটি প্রমাণ আমরা সাম্প্রতিককালে সিটি কর্পোরেশন নির্বাচনে দেখলাম। রাজধানী ঢাকার বুকে প্রকাশ্য ভোট ডাকাতি। এইখানে যখন এই পরিস্থিতি, জনসমর্থনের হার যেহেতু এভাবে কমে গিয়েছে, সে কারণে সরকারি দল, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, প্রধান জনপ্রিয় দল বিএনপিকে ভাঙার চেষ্টা করতে পারে। আর এটি বাংলাদেশে নতুন কিছু নয়। যারাই রাষ্ট্র ক্ষমতায় যায়, বিরোধী দলের নেতাদেরকে ভাগিয়ে নেওয়ার একটা চেষ্টা সবসময় থাকে, সে কারণে হতে পারে। দুঃখজনক হলো এই যে দেশে আজ গণতন্ত্র নেই, বাংলাদেশে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। মিস্টার আহমেদ, এটা কি এই যে অভিযোগের কথা বলছেন, এই ব্যাপারে কি আপনাদের কাছে কোনো তথ্য আছে, নাকি এটা একটা অভিযোগ, কথার কথা, পত্রপত্রিকায় দেখছেন বলে আপনারা বলছেন? পত্রপত্রিকায় দেখছি এবং কিছু কিছু ব্যক্তির সন্দেহজনক কথাবার্তা শোনা যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে একটি দল, জামাতে ইসলামী, বহুল আলোচিত একটি দল, যাদের বিরুদ্ধে অনেক কথা শুনেছি, বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল তাদের উপর খড়গহস্ত ছিল। তাদের বিরুদ্ধে বিচার, এদেরকে নিষিদ্ধ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, তাদের উপরে অনেক ধরনের দোষ আরোপ করা হয়েছিল। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে তারা দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। সুতরাং দল ভাঙার প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে। জামাতে ইসলামীকে ভাঙার চেষ্টা হচ্ছে, এরপরে হয়তো বিএনপিকে ভাঙার চেষ্টা হবে। তবে এ ব্যাপারে আমি অত্যন্ত সহজভাবে বলতে পারি, বিএনপি দেশের সবচাইতে জনপ্রিয় দল, এটিকে ভাঙা কোনো ক্রমেই সম্ভব নয়। 2-1 নেতা বেরিয়ে যেতে পারে, কিন্তু বিএনপি অটুট থাকবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল এখন যে জনপ্রিয়তা এনজয় করে, ভবিষ্যতেও তাই করবে। ধন্যবাদ আপনাকে হাফিজউদ্দিন আহমেদ। হুমায়ুন কবির, ওনার প্রশ্নটি ছিল যে এটা বাংলাদেশের রাজনীতিতে কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে যদি এই অভিযোগ সত্যি হয় বা সেরকম কিছু ঘটে? ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রবিজ্ঞান একজন ছাত্র হিসেবে যদি আমাকে বলেন, তাহলে আমি যেটা বলবো যে রাজনীতিতে এটা কম্পিটিটিভ অ্যাট্রাকশনের বিষয় হওয়া উচিত, অথবা ইতিবাচক প্রক্রিয়ার মধ্যে প্রতিযোগিতা। 2 রাজনৈতিক দল বা 10 রাজনৈতিক দলও থাকতে পারে, তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ সেটা সিদ্ধান্ত নেবে তারা কোন দলকে পছন্দ করবে কি করবে না। সেক্ষেত্রে ভাঙার যে প্রক্রিয়াটা বলা হচ্ছে, এটাকে আমরা নেতিবাচক একটা প্রক্রিয়া বলবো, এবং সেটা যে কোনো ধরনের এই ধরনের নেতিবাচক প্রক্রিয়া। এটা একটা অভিযোগ, কিন্তু সরকারি দলের নেতারা কিন্তু বরাবরই নাকচ করে দিচ্ছেন। যেমন আমি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তিনি বলেছেন সরকার বিএনপি ভাঙার চেষ্টা করছে না। অনেক দলই তারা বলছেন যে বিএনপি নিজেই ভাঙনের মুখে পড়েছে, তারা এটা বলছেন। যেটা যেমন জনাব হাফিজউদ্দিন আহমেদ একটু আগে বলছিলেন, বাংলাদেশে কিন্তু এই ধরনের কথাবার্তা এর আগেও আমরা শুনেছি, কিন্তু তার কোনো ফল, ইতিবাচক ফল আসেনি। কাজেই আমরা আশা করব যে আপনি যে কথাটা বললেন, যে এই ধরনের কোনো উদ্যোগ নেই এবং থাকা বাঞ্ছনীয় নয়। প্রতিটা রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে কাজ করবে
এবং জনগণ সিদ্ধান্ত নেবে কোন রাজনৈতিক দলকে তারা পছন্দ করবে, সেই স্বাধীনতাটা জনগণের থাকা উচিত। বিএনপিকে ভাঙলে সরকারের জন্য কি খুব লাভবান কিছু হবে? একদল দল একটা ভাঙলে সেই জায়গায় তো শূন্যতাটা থাকবে না, সেটা পূরণ হবে কিভাবে হবে সেটা আমরা জানি না। কাজে এই ধরনের অনিশ্চয়তার দিকে না যাওয়াটাই বোধহয় বাঞ্ছনীয়। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টিতে দর্শকদের মতামত নেব। শুরুতেই মাঝখানে একজন টি শার্ট পরা যিনি। বিএনপির লিডাররা কিন্তু যথেষ্ট ম্যাচিউরড এবং তারা এর পূর্বেও ক্ষমতায় ছিল। সুতরাং কেউ যদি নিজের ইচ্ছাতেই যদি আওয়ামী লীগ যোগদান করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ কেন তাদের ফেরাবে এবং এতে আমাদের রাজনীতি কতটুকু এফেক্টেড হবে, আমি এ বিষয়ে কোনো সন্দেহান না। সুতরাং এটা পজিটিভই হবে এবং তা ভালোর জন্য হবে, এবং এর জন্য আওয়ামী লীগের বা ক্ষমতাসীনদের জন্য এটা কোনো লজ্জার বিষয় না, বরং এটা গৌরবের বিষয় যে সবাই এখানে আসবে এই প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে সাদা শার্ট পরা, চেক শার্ট। দলকে কোনো দলকে ভাঙা, বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল, আমরা দেখেছি। এই যে দলকে ভাঙা বা এই ধরনের যদি কোনো ষড়যন্ত্র হয়, আমার মনে হয় এটা আসলে দেশের জন্য মঙ্গল হবে না এবং এটা একটা উদাহরণ হয়ে যাবে। কারণ ক্ষমতার পর যে বদলাবে না সেটা তার কি বলতে পারে না, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। সুতরাং এটা কোনো একটা ভালো উদাহরণ হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ আপনাকে। ডক্টর রওনক জাহান, যে বিএনপি ভাঙার চেষ্টার যে অভিযোগের কথা বলেছি, বিষয়টা অভিযোগই এখনও খবরের কাগজে নানাভাবে আসছে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য কি প্রতিক্রিয়া রাখবে, কি ধরনের ফলাফল আনবে যদি এই ধরনের ঘটনা ঘটে? প্রথমে আমি বলবো যে যেটা আগেও বলা হয়েছে যে আমাদের দেশে আগে বিশেষ করে আমরা ৮০-র দশকে যে দুটো রাজনৈতিক দল আসলো, ৭০-এর শেষের দিকে বিএনপি এবং তারপরে জাতীয় পার্টি, এরা দুটো দলই কিন্তু অন্য দল থেকে লোক নিয়ে এই দুটো দলের জন্ম হয়েছে। তারপর থেকে ৯১-এর পর থেকে যখন আমাদের দেশে আবার নির্বাচিত সরকারের পালাবদলে আসতে আরম্ভ করলো, তখন আমরা যেটা দেখলাম এবং যেটাকে আমরা একটা ইতিবাচক হিসাবেই দেখি যে নির্বাচনের মারফতে একবার এক দল আসছে, আরেকবার আরেক দল আসছে। এবং আগের যে আমাদের একটা নীতি ছিল কিংবা একটা ট্র্যাডিশন ছিল যে দল ভেঙে আবার একটা নতুন দল করা, সেটা একটা বন্ধ ছিল। এখন আমি বলবো যে আমার কাছে নিজের কাছে কোনো তথ্য নেই যে রাজনৈতিক যে দুই দলের যে দুইজন আছেন তারা আরও বলতে পারবেন আসলে এই ধরনের একটা প্রচেষ্টা হচ্ছে কিনা। কিন্তু আমি বলবো যদি এইভাবে দল ভেঙে আবার কেউ যদি যারা ক্ষমতাসীন দলে আছেন সেখানে আসতে চায়, সেটার একটা নেতিবাচক একটা দিক এবং নেতিবাচক একটা প্রভাব পড়বে নানান কারণে। প্রধান হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা তাদের সঙ্গে যারা আছেন তাদের একটা আদর্শগত একটা দিক আছে। এখন যদি ভিন্ন আদর্শের কিছু লোক এসে অনেক দিন তারা অন্য আদর্শে বিশ্বাস করেন, অন্য কর্মপন্থায় বিশ্বাস করেন, এখন তারা যদি ভাবেন তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন সেখান থেকে বাঁচবেন, কিংবা বেশিরভাগই হচ্ছে একটা ক্ষমতায় সঙ্গে থাকলে সেটার প্রলোভনে পড়ে অনেকেই হয়তো ক্ষমতাসীন দলে আসতে চাইতে পারেন, কিন্তু একটা প্রলোভনে পড়ে ক্ষমতার কিছু ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য যদি একটা দলে এসে যদি অনেক রকমের লোক এসে জুটে যায়, সেটা তো এই দলের যে আমরা একটা আদর্শগত যে এরকম একটা কোহেরেন্স আমরা চাই যে সবার মধ্যে এক রকমের আদর্শ কর্মসূচিতে, এটা তো আসলে বিশ্বাসী নয়। এখন তারা হয়তো বা যে কোনো কারণে একটা ক্ষমতাসীন দলে আসবেন এবং তারপরে আবার আর কেউ যদি ক্ষমতায় যায় তখন আবার তারা সেই দিকে চলে যাবেন। অতএব এই ধরনের জিনিস যেটা আগে আমাদের দেশে হচ্ছিল খুব, এবং দুটো দলই এভাবে গঠিত হয়েছে। এখন আমরা ভেবেছিলাম যে ৯১-এর পর থেকে যে গণতন্ত্র এবং রাজনীতির দলগুলো একটু সুসংহত হবে, কিন্তু এখন এইটা আবার যদি হয়, কিন্তু এটা একটা আমি বলবো যে আমাদের রাজনৈতিক যে গুণগত আমরা যেরকম একটা বিশেষ করে প্রতিষ্ঠানিকরণ যেটা আমরা চাচ্ছি, ইনস্টিটিউশনালাইজেশন যেটা চাচ্ছি, সেটার জন্য ব্যাহত হবে। এখানে একটি প্রশ্ন, বিএনপির অনেক নেতাই অভিযোগ করছেন যে সরকার বিএনপিকে ভাঙতে চায়, কারণ সরকার বিএনপিকে ভেঙে অপোজিশন যে ভয়েস সেটাকে নষ্ট করে দীর্ঘদিন তারা ক্ষমতায় রাখতে চায়, এটা তাদের অভিযোগ। এখন আওয়ামী লীগের মতো একটা দলের বা ক্ষমতাসীন তাদের জোট আছে, তাদের কি সেটা প্রয়োজন আছে আদৌ?
না, অনেক সময় হয় কি যে আমরা অবজেক্টিভভাবে আমরা যারা হয়তো আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে গবেষক হিসাবে আমার কাছে মনে হতে পারে যে না এটা একটা লং টার্মে এটা একটা ভালো স্ট্র্যাটেজি নয়, কিন্তু রাজনৈতিক যারা নিজেরা রাজনীতি করেন তারা একটা খুব যে একটা ভবিষ্যতের কথা ভেবে রাজনীতি করছেন তারা না, তারা হচ্ছে যে তারা কি করে সারভাইভ করবেন এখন এই বছর 6 মাস, তারা ওইভাবে অনেক সময় স্ট্র্যাটেজি হয়তো বা করলেও করতে পারেন। অতএব সেইভাবে হয়তো বা সেই গণনায় হয়তো তারা ভাবছেন ঠিক আছে এখন এদেরকে আমরা যদি অনেকগুলা টুকরো হয়ে যায় এরা, তাহলে তো আর এরা অতটা ক্ষমতাসীন হবে না, কিন্তু আবার তাদের মোবিলাইজ করতে একটু সময় লাগতে পারে। কিন্তু আমি বলবো যে তারা শর্ট টার্ম দেখছে যদি বিষয়টা হয়ে যদি থাকে। এরকম, কিন্তু তারা তো বলছে যে তারা এটা করছে না। ধন্যবাদ আপনাকে রনক জাহান। হাসানুল হক, আপনার কাছে আসবো, তার আগে একজন দর্শকের মতামত নিয়ে আসি। মাঝখানে একজন নারী দর্শক হাত তুলেছেন। এই যে বিএনপিকে ভাঙার যেটা চেষ্টার কথা বলা হচ্ছে, আপনি কি মনে করেন সেরকম কোনো লক্ষণ কি আপনি দেখতে পাচ্ছেন আপনার মনে হয় নাগরিক হিসাবে? হ্যাঁ, নাগরিক হিসেবে যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ হয়তো ক্ষমতার প্রলোভনে, যে ম্যাম যিনি বলেছেন, হতে পারে এ ধরনের কোনো কারণে তারা চলে আসছেন এবং দল ভারী করার একটা প্রবণতা আছে। তো আমার মনে হয় যে এখানে দুই দলই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, যে হয়তো তারা ক্ষমতাসীন দল ভাবছেন যে তাদের দল ভারী হচ্ছে, আর যারা ক্ষমতার বাইরে আছেন বিরোধী দলীয় ওনারা হয়তো ভাবছেন যে আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ধন্যবাদ। প্রথমে হাফিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি নিজেই বলছেন যে দল ভাঙার একটা ঘটনা ঘটছে আর কি। কিন্তু পত্রপত্রিকায় বিএনপির নেতৃবৃন্দ যারা, তারা কিন্তু এরকম কোনো ঘটনা ঘটাননি এখন পর্যন্ত, এবং সরকারের সঙ্গে কোনো যোগাযোগ আছে সেটাও জানি না আমি। তো প্রথমে আমি বলিনি যে বর্তমানের মহাজোটের সরকার নির্বাচিত সরকার, এবং নির্বাচনটা না করে যে গণতন্ত্রের রাজনীতিতে যে খুঁত তৈরি করেছে, সেই খুঁতটা তৈরি করার জন্য বিএনপি দায়ী। দ্বিতীয়, এটা পুলিশি রাষ্ট্র না। আমরা এখানে বসে আছি এবং বিএনপির নেতা, আমার প্রাক্তন মন্ত্রী, আমার শ্রদ্ধাভাজন হাফিজ ভাই, উনি সব কিছুই বলতে পারছেন, এবং এটা বিবিসির সংলাপের মাধ্যমে প্রচার হবে, কোটি মানুষ শুনবে। সুতরাং এবং সকাল বিকাল নেত্রী খালেদা জিয়া উনি যা বক্তব্য দেন কোনো জায়গায় হস্তক্ষেপ করা হয় না, পুরা হুবহু বক্তব্যটা প্রচার হয়। কিন্তু আর উনাদের মুখপাত্র যে যেখানে কথা বলে তথ্যমন্ত্রী, তাহলে এই অভিযোগটা কেন উঠছে? আমি আসছি, এখানে পুলিশি রাষ্ট্র না। আর জামাতের ব্যাপারে যেটা বলেছেন, জামাত নিষিদ্ধের ব্যাপারটা এখনও আমরা শক্তভাবে ধরে আছি, এটা আদালতের সর্বোচ্চ রায়ের অপেক্ষায় আছি। তবে এটা মাঝে মধ্যেই মহাজোটের নেতৃবৃন্দ এই ব্যাপারে বক্তব্য রাখেন। জামাত একটি সন্ত্রাসী দল এবং যুদ্ধ অপরাধের দল আমি মনে করি, এবং আমরা জোটের নেতারা মনে করি যে জামাত গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যায় না, গেল এটা। আর দল ভাঙার যে বিষয়, কথা হচ্ছে একটা দল যখন বিএনপির মতন দল বা আরও বড় দল যারা আছেন, দলের থেকে দুই একজন লোক পালিয়ে যায়, সুবিধাবাদী আর কি, মানে দল ত্যাগ করে, এরা হচ্ছে দল ভাঙে না কিন্তু সেখানে। আর দল ভাঙে যখন শীর্ষ পর্যায়ের নেতারা 2-3 ভাগ হয়ে যায়। মনে করেন যে আমাদের জাসদের 80-র দশকে যখন এরশাদ সাহেব ক্ষমতায় এসেছিল, তখন আমাদের দল ভেঙেছিল, কিন্তু আমাদের শীর্ষ নেতারা এরশাদ সাহেবের পক্ষ নিয়েছিল, আমি এরশাদ সাহেবের বিরুদ্ধে নিয়েছিলাম। এই দল ভাঙলো একটা নীতির প্রশ্নে। এই মুহূর্তে আমি বিএনপিতে এরকম দেখি না, এবং আমাদের মহাজোটের আওয়ামী লীগের নেতৃবৃন্দর কোনো কারণ নাই বিএনপিকে ভাঙার। প্রশ্ন যেটা হচ্ছে, সমস্যাটা যেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি নিজেই এমন একটা ভুল রাজনীতি করেছেন তার ছেলেকে নিয়ে, যে উনি নিজেই রাজনীতির বাইরে চলে যাচ্ছেন। এই বিভ্রান্তির থেকে বেরিয়ে আসবে কীভাবে আমি জানি না। সেখানে সাম্প্রতিককালে বিএনপির শীর্ষ নেতারা নিজেরা প্রকাশ্যে আলোচনা করেছেন, যারা ইউটিউবে এসছে, যে খালেদা জিয়া এবং তারেকের বিভ্রান্তিকর রাজনীতির কারণে দলটা ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে খালেদা জিয়ার মানে বিএনপি নেতারা যেটা বলছেন যে বিএনপি যদি কোনো ভুল রাজনীতি করে থাকে সেটা বিএনপির দলীয় ব্যাপার, কিন্তু আপনাদের জোটের যারা শরিক বা ক্ষমতাসীন দলের নেতারা বা কোনো মন্ত্রী, আপনি বিভিন্ন সময় বলেছেন যে খালেদা জিয়ার প্রসঙ্গে যে তাকে রাজনীতি থেকে সরে যাওয়ার সময় এসেছে, বিএনপি আর এখন যে রাজনৈতিক দল তাদের এখন আর চলবে না, সরে যাওয়ার সময় আসে এটা বলি না। আমি বলছি যে আমি বলেছি যে খালেদা জিয়া রাজনীতির থেকে নিজেকে মাইনাস করতেছেন,
এবং ওনার ভুল রাজনীতির কারণে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতির বাইরে যাচ্ছেন। 4 বছর ধরে আমি বলছি, আমার পক্ষে আপনারা থাকতে পারেন না থাকতে পারেন, কিন্তু আমি পরিষ্কার বলেছি যে খালেদা জিয়া যে যুদ্ধ অপরাধী, জামাত এবং জঙ্গিবাদীদের পক্ষ নিয়ে গণতান্ত্রিক রাজনীতির বাইরে উনি পা রেখেছেন, এটা নিজেকে নিজে মাইনাস করার, খরচের খাতায় নিয়ে যাওয়া। এই খরচের খাতার কারণে যে বিভ্রান্তি বিএনপিতে তৈরি হয়েছে, সেই বিভ্রান্তির কারণে এই দল ভাঙার কথাটা এসছে। এটার জন্য আমরা কেউ দায়ী না। এটা বিএনপির নেতৃবৃন্দকে উত্তর দিতে হবে যে খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতি করলে দল থাকবে, আর গণতান্ত্রিক রাজনীতি না করলে হাফিজ ভাইয়ের মতন লোক খালেদা জিয়া তারেকের সঙ্গে থাকতে পারবে। সরকারের তথ্যমন্ত্রী হিসেবে তাহলে আপনি বলতে পারেন যে সরকারের দিক থেকে এই ধরনের কোনো তৎপরতা নেই, কোনো কারণ না। আর এটা হচ্ছে দল ভাঙার ঘটনাটা 75-এর পরে সামরিক শাসকরা করেছে, কিন্তু জেনারেল জিয়াউর রহমান শুরু করেছেন, এরশাদ সাহেব শেষ করেছেন। তারপরে দল ভাঙার কোনো ঘটনা গণতান্ত্রিক রাজনীতিতে নাই। আমরা যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি, আমরা আরেকটা দল ভাঙাবো কেন? আমরা ঐক্য করতে পারি। আমি যখন জাসদ আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছি, যে যাই বা জামাত বিএনপির সঙ্গে ঐক্য করেছে, এটা দল ভাঙাভাঙি জামাতের দালালও না বিএনপির দালাল জামাতও না, এটা একটা রাজনৈতিক ঐক্য। সুতরাং আজকে যেটা দল ভাঙার কথা বলছেন গণতান্ত্রিক রাজনীতিতে, আমি মনে করি না বিএনপি ভাঙার। জামাতের প্রসঙ্গ যেহেতু আসলে, আপনি বলেছেন যে আদালতে বিষয়টি আছে, তারপর আপনি যেহেতু বলছেন বা সরকারেরও অনেকে মনে করে যে জামায়াত একটি সন্ত্রাসী দল, মানে সরকারের দিক থেকে অনেকে মনে করে, আপনিও বলেছেন, তাহলে জামায়াত ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিষয়টি হচ্ছে? ভালো প্রশ্ন আপনি করেছেন। এটা সরকার নির্বাহী আদেশে যে কোনো গোষ্ঠী দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, এবং ইতিমধ্যে গত 6-7 বছরে বেশ কয়েকটা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা আমরা পরীক্ষা করে দেখছি। এটা যদি মনে করি যে নিষিদ্ধ করার দরকার করব, কিন্তু যেহেতু আদালতে মামলাটা আছে, সেজন্য প্রশাসনিক আদেশে মানে এই মুহূর্তে আমরা নিষিদ্ধ করতে চাচ্ছি না। আমি আদালতের অপেক্ষায় আছি যে আদালত কি বলে দেখি। ধন্যবাদ আপনাকে। হাফিজউদ্দিন আহমেদ, তথ্যমন্ত্রী বলেছেন যে সরকার এই ধরনের বিএনপি ভাঙার সেই ধরনের কোনো তৎপরতাই নেই, তারপরও আপনাদের মধ্যে উদ্বেগটা কেন তৈরি হচ্ছে? না, আমাদের মধ্যে কোনো উদ্যোগ নেই, এবং এই মুহূর্তে সরকারও খুব উঠে পড়ে লেগেছে বলে আমার মনে হয় না। কারণ এই সরকারের স্ট্র্যাটেজিটা দেখতে হবে। দল ভাঙার দরকার পড়ে যখন জনগণের ভোটের যদি কোনো প্রশ্ন থাকে। এখন বাংলাদেশের জনগণ আগামীতে আর ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে যে তারা ক্ষমতায় থেকেই প্রধানমন্ত্রী হিসাবে তিনি নির্বাচনে যাবেন, এবং তারপরে যে উপজেলা নির্বাচন এবং এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, এতে বোঝাই গেছে জনগণের ভোটের অপেক্ষায় আওয়ামী লীগ নেই। তারা ইলেকশনের রেজাল্ট আগের রাত্রেই তৈরি করে বসে থাকে। তাদের একটা বসংবদ্ধ নির্বাচন কমিশন আছে, সুতরাং দল ভাঙার কি প্রয়োজন? আমি কোনো প্রয়োজনীয়তা দেখি না। দ্বিতীয়ত আরেকটা কথা যে তিনি বলেছেন যে বাক স্বাধীনতা এখন আছে কিনা, তাহলে এই টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ কেন? চ্যানেল 1 বন্ধ কেন? নয়া দিগন্ত বন্ধ কেন? অনেক প্রশ্ন আছে। বাক স্বাধীনতা নেই এখন বাংলাদেশে, সাংবাদিকদের স্বাধীনতাও নেই। তবুও আর আজকে বাংলাদেশে যেটা চালু যে সংস্কৃতি, সেটি হলো ভয়ের সংস্কৃতি। একটি কথা বলে মানুষ ভয়ে অস্থির থাকে যে এরপরে আমার কি হবে। এই যে কথাটা বললাম, আজকে রাতে বাসায় থাকতে পারবো কিনা। সুতরাং যেই দেশে এখন আমি যে পুলিশি স্টেট কথা বলেছি, পুলিশের বড় কর্তারা নিজেরাই বলে যে এই সরকারকে তো আমরা ঠেকিয়ে রেখেছি। পুলিশের বড় বড় কর্তারা এসব কথা বলে, এবং এটি জানা কথা যে এখানে যেখানে নির্বাচন হয় না 153 জন বিনা ভোটে তারা সরকার গঠন, ইলেকশন আগেই সরকার গঠিত হয়ে যায়, সেখানে দল ভাঙার কি প্রয়োজন? আগামী দিনে এরকমই হবে, এবং বিএনপির যে আন্দোলন সেটি হলো জনগণের ভোটাধিকার আবার ফিরিয়ে আনার আন্দোলন। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ। হাসানুল হক, খুব সংক্ষেপে যদি আপনি কোনো জবাব দিতে চান। এটা তো এখন হাফিজ ভাইকে কি বলবো, তাই না? কথা হচ্ছে বিএনপি তো নির্বাচনের রাজনীতি বাদ দিয়ে আগুন যুদ্ধে চলে গিয়েছিলেন, এবং ভয়াবহ আগুন সন্ত্রাস বাংলাদেশের উপরে চালিয়ে দিয়েছিলেন। এখন আপনারা বিচার করবেন যে চলন্ত বাসের ঘুমন্ত যাত্রীকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারা, পুলিশের মাথা থেতলে দেওয়া, ট্রান্সমিটার উড়িয়ে দেওয়া কোনো গণতান্ত্রিক রাজনীতিতে আছে কিনা? যদি থাকে ভালো, আর না থাকে যদি, তাহলে এর জন্য তো জবাবদিহি করতে হবে। ধন্যবাদ আপনাকে হাসানুল হক। আমি বিএনপি বারবার বলেছে বিএনপি কখনো এই আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না। পেট্রোল বোমা মেরেছে, একজন পুলিশ কর্তা স্বীকার করেছেন যে তারা পুলিশ গাড়িতে আগুন দিয়ে। খালি উত্তর দিয়ে দিই, আমি একটা উত্তর দিয়ে দিই। 579 জন হাতে নাতে গ্রেপ্তার হয়েছে, আমার তথ্য একেবারে হাতে নাতে। যারা পেট্রোল বোমা মেরেছে তারা বিএনপি জামাতের লোক 11 জন বাদে, যাদের নাম ঠিকানা পাইনি আমি। বিএনপি জামাত অস্বীকার করলে হবে না। ধন্যবাদ আপনাকে। আপনারাই আগুন যুদ্ধ করেছেন এবং পরাজিত হয়েছেন। আমরা আবারও আসবো আপনাদের কাছে অন্য প্রসঙ্গ নিয়ে। আসেন, কিন্তু আগুন সন্ত্রাসের সঙ্গে যুক্ত
বেগম খালেদা জিয়া বা যেসব নেতা নেত্রী জড়িত আছে তারা রাজনীতি করতে। ধন্যবাদ হাসানুল হক ইনু। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আপনারা যারা দেখছেন কিংবা শুনছেন, এই অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে আপনিও যদি বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর ফেসবুক যারা ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেওয়ার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। সবাইকে আবারও স্বাগত বাংলাদেশ সংলাপে। বিরতির পর আমরা ফিরে এলাম, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন এম আলিমুল হায়দার। ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প আবার চালু করতে যাচ্ছে বলে সে দেশের গণমাধ্যমে খবরে বলা হয়েছে আর কি। শুধু আপত্তি জানানো ছাড়া বাংলাদেশ এখন এ ব্যাপারে কি করতে পারে? ধন্যবাদ আপনাকে। আন্তঃনদী সংযোগ ভারতেরই গণমাধ্যম বলছে, যেটা তাদেরকে উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের সংবাদপত্র এসেছে, যে এই ধরনের উদ্যোগ সে দেশের সরকার আবার নিয়েছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, আপত্তি জানানো ছাড়া বাংলাদেশ আর কি করতে পারে? হুমায়ুন কবির। আমরা যেহেতু বিষয়টা আমাদের জন্য জীবন মরণের বিষয়, কাজে সেক্ষেত্রে কূটনৈতিকভাবে আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিতে হবে, নেওয়া যেতে পারে। এবং ধরুন এখানে যেটা বলে রাখা দরকার, বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রতিবাদ জানাতে পারে। ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে এখানে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে বাংলাদেশের স্বার্থের অনুকূল নয় এমন কোনো কাজ ভারত করবে না। কাজেই এই বিষয়টা তো বাংলাদেশের স্বার্থ বিরোধী হবে। কাজেই সে বক্তব্যকে ধরেই আমরা ভারতের কাছে এটা প্রতিবাদ জানাতে পারি। এখানে আরও একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই নদী প্রকল্পের বিরুদ্ধে কিন্তু, আন্তঃনদী সংযোগের বিরুদ্ধে কিন্তু ভারতেই একটা জনমত আছে, এবং প্রয়োজন হলে, দরকার হলে যারা ভারতেই এর বিরোধিতা করেন আমরা তাদের সাথেও যোগাযোগ করতে পারি। বাংলাদেশ তো বিভিন্ন সময় আপত্তি জানিয়েছে, এবং এবারও বলছে যে ভারত কি করতে চাইছে সে ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হবে। পানি সম্পদ মন্ত্রণালয় সেটা বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা জানিয়েছে। মানে বাংলাদেশ আর কি করতে পারবে সেটাতে যদি কাজ না হয়? সেটা যেটা বলছিলাম যে ভারতও কিন্তু এই নদী সংযোগের বিপক্ষে বড় একটা জনমত আছে। কিন্তু আমরা যদি দরকার হয়, প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভারতের যারা এই বিষয়টা নিয়ে গবেষণা করেন, যাদের এই বিষয়ে আপত্তি আছে, তাদের সাথেও আমরা যোগাযোগ করতে পারি, আমরা তাদের সমর্থন চাইতে পারি, কারণ এটা তো আমাদের জীবন মরণ সমস্যা। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারি পর্যায়ে যদি আমরা যথাযথ জবাব না পাই বা যথাযথভাবে আমাদের এর প্রতিকারে কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমরা ভারতের যারা বন্ধুরা আছে তাদের সাথেও আমরা মাল্টিল্যাটারাল বা বহুপাক্ষিক কোনো উদ্যোগ নিতে পারে এই বিষয়টাতে। এই বিষয়ে আমরা নিতে পারি, সেটা যে একেবারেই নেই আমাদের কাছে সেটা নয়। যেমন আমরা 1977 সালে আমরা নিয়েছিলাম, জাতিসংঘে গিয়েছিলাম এই গঙ্গা নদীর পানি প্রবাহের বিষয়ে, কিন্তু সেখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা দুই পক্ষ মিলে সেটা সমাধান করেন। কাজেই এই ক্ষেত্রে মাল্টিল্যাটারাল বা বহুপাক্ষিক ক্ষেত্র যেটা আপনি বলছেন সেটা সর্বশেষ পর্যায়ে, এবং তার সেই পর্যায়ে যাওয়ার আগে দ্বিপাক্ষিকভাবেই যে পদ্ধতিগুলো আমাদের সামনে আছে সেগুলোর সবগুলোর ব্যবহার করার চিন্তাটা আমাদের মধ্যে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর রওনক জাহান। আমার মনে হয় যে এই সমস্ত ব্যাপারে আমি যেহেতু নিজে একজন গবেষক, আমার মনে হয় যে খুব ভালো আমাদের দেশে আমাদের কী ধরনের লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, এরকম ভালো তথ্যপাত্র অত বেশি নেই, সেটা জানা দরকার। দ্বিতীয়ত আমি বলবো যে জনমত বাংলাদেশে, এবং যেটা হুমায়ুন বলল যে ভারতে এবং বিশ্বেরও জনমত যাতে আমাদের পক্ষে এসে যায়, সেজন্য একটা অনেক বেশি একটা প্রচারণা এবং অ্যাডভোকেসি করা দরকার। কারণ শুধু সরকারের উপরে, আমরা একটা ছোট রাষ্ট্র, আমরা যদি ভারতীয় সরকারের কাছেও বলি, কিংবা আমরা যদি একটা মাল্টিল্যাটারাল কিংবা ইউএনও তো সরকারি পর্যায়ে যাই, সেখানে আমরা যতটা না চাপ সৃষ্টি করতে পারবো, আমরা যদি একটা পাবলিক সাপোর্ট আমাদের দেশে, ভারতে এবং বিশ্বব্যাপী যারা এনভায়রনমেন্ট নিয়ে অনেকে কাজ করেন এই সমস্ত, তো সেই সমস্ত গ্রুপের কাছে এবং ইউরোপে যে আমাদের কি ক্ষতি হতে পারে, এই একটা লবি আছে, এনভায়রনমেন্টাল একটা বড় লবি আছে, তারা ঠিক আমাদের এই সমস্ত ব্যাপার সম্বন্ধে অত বিশেষ জানেন না। অতএব আমার মনে হয় প্রথমে আমাদের যে কী ধরনের ক্ষতি হতে পারে এবং তার জন্য যে
অনেক জনমত আমাদের পক্ষে বিশ্বব্যাপী আনতে হবে এবং সেরকম আনতে পারলে আমরা তখন একটা চাপ সৃষ্টি করতে পারব। যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনে মিলে যে একটা যৌথ বিবৃতি দিয়েছেন, সেখানে কিন্তু পরিষ্কার বলেছেন যে বাংলাদেশের স্বার্থবিরোধী হয় সেরকম কোনো প্রকল্প ভারত নেবে না। ভারত বরাবর আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন, এমন অভিযোগ আসছে। না, কিন্তু এইটাই যে প্রত্যেকটা রাষ্ট্রই দেখবে নিজেদের স্বার্থ রক্ষা করতে, ভারতও সেটা দেখবে, আমরাও সেটা দেখব, কিন্তু এই যে স্বার্থের সংজ্ঞাটা কীভাবে আমরা প্রত্যেকটা জিনিসেরই ভারতেরও এমন একটা জায়গায় আমাদের পৌঁছাতে হবে যেখানে ভারতেরও কিছু কিছু হয়তো স্বার্থ রক্ষা হবে, আমাদেরও কিছু কিছু স্বার্থ রক্ষা হতে হবে, এবং সেই জন্য এটা নিয়ে যথেষ্ট মানে গবেষণা করা দরকার, বিভিন্ন অল্টারনেটিভ আমাদের ভাবতে হবে, একটা নেগোসিয়েশনসের দরকার। তো সেটা না করে আমরা যা প্রত্যেক সময় শুনছি যে এইরকম যে স্বার্থ বিরোধী কিছু হবে না, কিন্তু স্বার্থ বলতে কি বোঝা যাচ্ছে এবং পক্ষে হচ্ছে কি হলে পক্ষে যাবে, কোনটা হলে বিপক্ষে যাবে, এটারও তো আমরা কোনো একটা সংঘাত মানে ওরকম আলোচনা দেখছি না। এবং আমার মনে হয় যে আমরা একতরফাভাবে মানে ছোট্টভাবে শুনছি ঘটনাটা, এবং সেই জন্য আরও একটু গবেষণা আর একটু প্রচার দরকার এই জিনিসটা। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের মতামত নেব বিষয়টিতে, শুরুতে মাঝখানে। আমার মনে হয় ভারত এখানে খুব সূক্ষ্ম একটা কৌশলের আশ্রয় নিয়েছে, কারণ কিছুদিন আগে আমাদের ছিটমহল সমস্যাটা সমাধান করে দিয়ে আমাদেরকে বাংলাদেশকে খুব খুশি রেখেছে। এখন তারা আন্তঃনদী সংযোগটা প্রকল্পটা হাতে নিয়ে বাংলাদেশ যেন কোনো চাপ সৃষ্টি করতে না পারে, তারা ওই মুহূর্তে এই প্রকল্পটা হাতে নিয়েছে। কারণ ভারত নিজের স্বার্থ ছাড়া আমার মনে হয় বাংলাদেশের স্বার্থ ছাড়া তারা চিন্তা করে না, কারণ বাংলাদেশ সবসময় রাজনৈতিক স্বার্থ চিন্তা করে আর ভারত সবসময় তাদের বাণিজ্যিক স্বার্থ চিন্তা করে। এই মুহূর্তে তারা ভারত এখানে একটা কৌশলের আশ্রয় নিয়েছে যেন বাংলাদেশ চাপ সৃষ্টি করে কোনো কিছু আদায় করতে না পারে। ধন্যবাদ আপনাকে। পেছনে আরেকজন দর্শক। আমরা অতীতেও দেখেছি ভারতের যে বিভিন্ন রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা আমাদের দেশে এসে বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত তারা নেবেন না, এবং সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেও একই কথা বলে গেছেন। এরপরও যেহেতু আমরা দেখতেছি যে প্রতিবারই আমাদের সাথে একই আচরণ করা হচ্ছে, এ থেকে আমাদের বুঝে নেওয়া উচিত যে তারা কখনোই আমাদের সাথে সম্মতিতে আমাদের সাথে মিলেমিশে কিছু করতে তারা রাজি হবে না, তাদের রাষ্ট্রীয় স্বার্থের বাইরে। কি করবে তাহলে? বাংলাদেশের করণীয় কি? তাহলে আমাদের এখন সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা কি সত্যিকার অর্থে তাদের সাথে অতীতে যে ধরনের আচরণ করে এসেছি সে ধরনের আচরণের মাধ্যমেই তাদেরকেই মোকাবেলা করব, নাকি আমরা তাদের সাথে আমাদের চিন্তা করা দরকার যে আমরা অতীতে যেভাবে সমুদ্রসীমা আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ছিনিয়ে এনেছি, সমুদ্রসীমার বিজয় মাননীয় প্রধানমন্ত্রী এনেছেন, এবং ভবিষ্যতেও আমাদেরকে উচিত হবে এভাবেই আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া, এবং প্রয়োজনে আমাদের দেশের মানুষ, প্রতিটি মানুষই দেশের জন্য যে কোনো সিদ্ধান্ত যদি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয় সেক্ষেত্রে সাথে থাকবে। ধন্যবাদ আপনাকে। হাসানুল হক। প্রথম যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে উজানের যে কোনো নদী পানি প্রবাহ হস্তক্ষেপ করার কোনো অধিকার উজানের কোনো রাষ্ট্রের নেই। এই ব্যাপারে বাংলাদেশ সরকার অটল থাকবে এবং এই ব্যাপারে কোনো ছাড় দিব না আমরা। এক। দুই, এইখানে কয়েকটা পথের হুমায়ুন কবির সাহেব বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের ডক্টর রওনক জাহান বলেছেন যে আন্তঃনদী সংযোগ প্রকল্পর বিষয়টা আমাদের 16 কোটি মানুষ খুব জানি না আমরা। আমাদের দেশের গবেষণাবিদ, নদী বিশেষজ্ঞ, রাজনীতিবিদদের অবিলম্বে এই বিষয়টা দেশবাসীর সামনে খোলাসা করে তুলে ধরা। সরকারের পক্ষ থেকে আমরা তুলে ধরবো যে ঘটনাটা কি আসলে, যাতে আমরা এটা জনমত করতে পারি। দ্বিতীয়ত, আমাদের কয়েকটা পথ আছে। আমাদের যৌথ নদী কমিশন আছে, হাফিজ ভাই জানেন। যৌথ নদী কমিশনে সকল নদীর বিষয় নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিককালে মনমোহন সিং যখন এসেছিলেন, শেখ হাসিনা মনমোহন সিংয়ের যে যৌথ ঘোষণা, সেই ঘোষণায় নরেন্দ্র মোদীর কথা বলছেন না, আমি এই মনমোহন সিং কদিন আগে যখন এর আগে এসেছিলেন, সর্বশেষ সেই ঘোষণাটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা আছে যেটা প্রথম সংযুক্ত হয়েছিল। সেই ধারাটা হচ্ছে আমরা সবসময় নদীর পানি ভাগ করি, কিন্তু সেইখানে একটা ধারা সংযুক্ত হয়েছিল যে উজানের নদীর পানি সম্পদ ব্যবস্থাপনার জন্যে উভয় পক্ষ গবেষণা করবে। এটা কিন্তু আগে ছিল না। আমরা গঙ্গার পানি ভাগ করছি, তিস্তার পানি ভাগ করছি। আমার যদি উজানের পানি না থাকে তাহলে ভাগ করে কি হবে আমার? সেই জন্যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় যে পানি সম্পদের একটা যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব বাংলাদেশ থেকে আছে। আমাদের নদী কমিশন এই বিষয়টা মাথা ঘামানো উচিত যে উজানের নদী কিভাবে ভাগ করব।
দুই, আমি মনে করি যে দ্বিপাক্ষিক যে আমাদের জায়গা আছে ভারত বাংলাদেশের, সেটা রাজনৈতিক রাষ্ট্রীয় পর্যায়ে অবিলম্বে জোর তৎপরতা চালানো উচিত, কূটনৈতিক তৎপরতা চালানো উচিত। আর যেটা হুমায়ুন কবির সাহেব বলেছেন, আন্তর্জাতিক সালিশ তো আছেই, সেটা সর্বশেষ, কিন্তু মনে রাখতে হবে ৭৭ সালে যখন জেনারেল জিয়া ক্ষমতায় ছিলেন তিনি জাতিসংঘে গিয়েছিলেন এবং জাতিসংঘের থেকে আবার এটা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং বোধ ভেবে চিনতে পা দিতে হবে। তবে আমি মনে করি এই মুহূর্তে পৃথিবী এমন জায়গায় দাঁড়িয়ে আছে, একটা বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রের উপরে হাত দিতে পারে না, সম্ভব না আর। ধন্যবাদ। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নয়, আমাদের স্বার্থ রক্ষা। ধন্যবাদ আপনাকে হাসানুল হক ইনু। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক পানি সম্পদ মন্ত্রী। এটি আন্তঃনদী সংযোগ প্রকল্প ভারতের দীর্ঘদিনের সুচিন্তিত একটি প্রকল্প। এটি অত্যন্ত ব্যয়বহুলও বটে। ভারত সরকার অনেক দিন ধরেই ব্রহ্মপুত্রের পানি গঙ্গা নদীর পানিতে ফেলার একটা চেষ্টা করে যাচ্ছে। এটাই আন্তঃনদী সংযোগ প্রকল্প। বাংলাদেশে যে পানি আসে তার শতকরা 65% আসে ব্রহ্মপুত্র নদী দিয়ে। সুতরাং এই ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নেওয়া হলে বাংলাদেশে ব্যাপকভাবে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটি নিয়ে বেগম খালেদা জিয়ার সরকারের সময় 2001 থেকে 2006 পর্যন্ত 3টি মিটিং হয়েছিল যৌথ নদী কমিশনে। সেখানে আমি বাংলাদেশে প্রতিনিধিত্ব করি। 2টি সরকারের সাথে কথা বলেছি। প্রথমে অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময় পানি সম্পদ মন্ত্রী অর্জুন শেঠির সাথে বৈঠক করেছি। পরবর্তীকালে কংগ্রেস সরকারের সময় প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং সাইফুদ্দিন সৌজ, এই দুজনের সাথেও কথা বলেছি। এটি মূলত বিজেপি সরকারেরই চিন্তার ফসল। তারা সুরেশ প্রভুকে দিয়ে একটা টাস্ক ফোর্স করেছিল ব্রহ্মপুত্রের পানি সরাবার জন্য। কি হচ্ছে এখন, কি ভারতকে এখান থেকে বিরত রাখা যাবে? এটি ভারতের পত্রপত্রিকায় দেখা গিয়েছে, কিন্তু বাংলাদেশের যে পানি সম্পদ মন্ত্রী আছে তার কাছ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি। তিনি বলেছেন, মন্ত্রী মহোদয় কিছুটা বলেছেন। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে, তারপরেও বিষয়টা কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছেন। মানে আমাদের পানি সম্পদ মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন কিনা এখনো জানি না। তবে লেখা উচিত। এটির বিরুদ্ধে অনেক কিছু করণীয় আছে বাংলাদেশে। বাংলাদেশ কোনো ক্ষুদ্র রাষ্ট্র নয়, 16 কোটি মানুষের দেশ। এত সহজে এই প্রকল্প তারা বাস্তবায়ন করতে পারবে না। আমাদের দেশ মরুভূমি হয়ে যাবে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা তো হতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে বিশ্ব জনমতকে আমাদের পক্ষে আনতে হবে। এবং ডক্টর রনক বলেছেন যে এনভায়রনমেন্ট লবি যে আছে, গ্লোবাল এনভায়রনমেন্ট লবি, তারা দিস ইজ এ ভেরি পাওয়ারফুল লবি। আমরা বিশ্ব পরিবেশবাদী যারা আছে সেসব সংগঠনসমূহকে এ ব্যাপারে সোচ্চার করব। এবং এ ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 77 সালে যে স্টেপ নিয়েছেন, যদি দ্বিপাক্ষিক আলোচনা ব্যর্থ হয় তাহলে সেই ধরনের স্টেপ আমাদেরকে নিতে হবে, জাতিসংঘের কাছে যেতে হবে। এবং জাতিসংঘের কাছে যাওয়ার কারণেই আমরা গঙ্গা নদী হিস্সা পেয়েছিলাম, 60% পেয়েছিলাম উইথ এ গ্যারান্টি ক্লজ। সুতরাং আন্তর্জাতিক লবির কাছে গেলে একটা ফল নিশ্চয়ই বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ডে পাওয়া যাবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ যথেষ্ট সোচ্চার, যারা টেকনিক্যাল লোক তারা যথেষ্ট সোচ্চার, জনগণকেও আমরা প্রয়োজন মতো সোচ্চার করেছি। তবে দুঃখের বিষয় এখন বর্তমান সরকার ভারত একটু অসন্তুষ্ট হতে পারে এমন কোনো পদক্ষেপ নিতে রাজি না। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটি কথা বলি, পানি যেখানে আছে তিস্তা, আমাদের সাথে ভারতের সমস্যা কি? শুধু অভিন্ন নদীর পানি বন্টন, আর কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেল যে তাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী মাননীয় যারা মোদি এখানে এসেছেন, কিন্তু এই তিস্তা নদীর ব্যাপারে আলাপই করা যায়। ধন্যবাদ। দিস ইজ নট দি রাইট অ্যাটিটিউড। ধন্যবাদ। আমরা একটি রাষ্ট্র হিসাবে আমাদের স্বার্থ, পারস্পরিক যে স্বার্থ আছে সেটা আমরা আলাপ করবই। একটা তথ্য দিই। তথ্যটা হচ্ছে আন্তঃনদী সংযোগ প্রকল্পে খালি ব্রহ্মপুত্রের পানি গঙ্গাতে ফেলা না, অন্য নদীগুলোর উত্তরপ্রদেশের এবং মধ্যপ্রদেশের যে নদীগুলো আছে তার সঙ্গে প্রায় 2000 কিলোমিটারের ব্যাপার। আর বাংলাদেশের শেখ হাসিনার সরকার ভারত অসন্তুষ্ট হয় এরকম কোনো কাজ করতে চায় না। বাংলাদেশের ক্রিকেটাররা দুদিন আগে ভারতকে গুয়ারা হারিয়েছে, খুব অসন্তুষ্ট হয়েছে। ধন্যবাদ হাসান। এবং মোদি সাহেব বলেছে যে আমার তিস্তার পানি দিয়ে দিব, আপনারা ওই আমাদের বোলার ওই যে ধন্যবাদ হাসান বোলার কি দিয়ে দেন, এগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে কৌতুক তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে হাসানুল হক ইনু। আমি দর্শক শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করুন সংলাপ@bbc.co.uk এই ঠিকানায়। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ সংলাপের পর্বগুলো এখন আপনি ইউটিউবেও দেখতে পাবেন। প্রতি সোমবার মধ্যরাতের আগেই সর্বশেষ পর্বটি ইউটিউবে আপলোড করা হয়। আরেকটি বিরতি নেব, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
সবাইকে আবারও স্বাগত বাংলাদেশ সংলাপে। বিরতির পর ফিরে এলাম। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ ওমর ফারুক। আমার প্রশ্ন হচ্ছে, রাজনের নির্মম হত্যাকাণ্ড কি এটা প্রমাণ করে যে অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যর্থ? আচ্ছা, সম্প্রতি সিলেটের যে শিশু রাজন, তাকে যে হত্যা করা হয়েছে পিটিয়ে, সেই প্রসঙ্গে এই কথা এসেছে। অনেকেই আজকাল এটি নিয়ে কথা বলছেন। আমি শুরুতে আসতে চাই ডক্টর রওনক জাহান, যে অর্থনৈতিক বাংলাদেশভাবে এগিয়ে গেলেও যে মানবাধিকারের ব্যাপারটা কি বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছে, সেটাই ওনার কথা। এই যে ঘটনাটা, এটা তো অত্যন্ত মর্মান্তিক, এবং কি মানসিকতা থেকে এটা ফটো করে আবার তারপরে ভিডিও করে আবার ছেড়ে দেওয়া হলো চারিদিকে, এটা তো বোধগম্য নয়। আমাদের মতন যারা 60-এর দশকেও আমরা এ দেশে যথেষ্ট, তখন আমাদের বয়সও তখন আমরা অল্প হলেও আমাদের স্মরণ আছে যে বেশ একটা শান্তিপ্রিয় দেশ ছিল, এবং এই ধরনের যে একটা সহিংসতা, রাজনৈতিক সহিংসতা কিংবা সামাজিক খুনাখানি এরকম হতো না। তো ক্রমাগত আমার কাছে যেটা মনে হয় যে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দুই দলের মধ্যে কিংবা এক দলের মধ্যে, বিভিন্ন গ্রুপের মধ্যে যে কী ধরনের সহিংসতা হচ্ছে। তারপরে এখন যা দেখছি যে একটা ছোট বাচ্চাকে পর্যন্ত একটা ছোট্ট কিছুর জন্য যে এইভাবে মানে পিটিয়ে মারা হচ্ছে, এবং এটা যে সহিংসতা যখন মানুষ অনেক দেখে এবং তারপরে সহ্যও করে যায়, অনেক সময় এটার বিচারও হয় না কিংবা সঙ্গে সঙ্গে এটা প্রতিবাদও হয় না, সেরকম যদি ঘটতে থাকে তাহলে মানে সামাজিক যে মূল্যবোধ এবং সমাজে যে আমরা সবাই এক দেশের নাগরিক এবং নিজেদেরই একটা পরিবার বলতে হবে, একটা পরিবারেরই একজনকে যদি এভাবে করা হয়, এটাতে আমি বলবো যে যারা করছে তারা নিশ্চয়ই ভাবছে যে এটা করে তারা পার পেয়ে যাবে। অতএব সেই জন্য এই সমস্ত ঘটনার, এবং এটা সাধারণত খুব গরিব যারা, তাদের উপরে এই ধরনের ঘটনা ঘটছে। অতএব এটার জন্য একটা খুব দৃষ্টান্তমূলক এবং খুব তাড়াতাড়ি যেন একটা মানে শাস্তি এটার যাতে হয়। ধন্যবাদ আপনাকে। হাফিজউদ্দিন আহমেদ। এই ঘটনাটি প্রমাণ করে যে দেশে আইনের শাসন নেই, এবং এটি মূল শাসন ব্যবস্থার একটি প্রতিফলন। এই শিশু রাজনের হত্যাকারী একজন নাগরিকের কাছে যদি প্রচুর টাকা থাকে, তাহলে তিনি ধরে নিতে পারেন যে যেহেতু দেশে কোনো জবাবদিহিতা সংস্কৃতি নেই, আমার টাকা আছে, আমি পুলিশকে হাত করে যে কোনো অপরাধ করে পার পেয়ে যেতে পারি। দেশে এই মনোভাব বর্তমানে অত্যন্ত প্রবল। গণতন্ত্র না থাকলেই দেশে এই ধরনের ব্যবস্থা হয়। নির্বাচিত সরকার না থাকলে আর জবাবদিহিতার প্রশ্ন আসে না। এই যে কালচার অফ, এই ব্যাপারে তো সরকার পদক্ষেপ নিয়েছে। এই যে কালচার অফ ইম্পিউনিটি, সাথে সাথে পদক্ষেপ নিয়েছে, সাথে সাথে না, 4 দিন পরে ইউটিউবে আসার পরে সবাই দেখেছে। প্রথমে আগে ইউটিউবে এসেছে, তারপর পত্রপত্রিকা লেখালেখি হয়েছে, তারপরে সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। এটা হয় কেন? হয় এই কারণে যে কিছুদিন আগেই তো নারায়ণগঞ্জে 7 মার্ডার, এক মন্ত্রী জামাই 7 জনকে হত্যা করেছেন, এবং তারপর রেডিওতে টেলিভিশনে বিচার চলছে, অভিযোগ হিসেবে এখনো বিচার চলছে। আমাকে কথা বলতে দেন একটু, ভয়ের কোনো কারণ নেই। আমি তথ্য হিসেবে বলছি, আপনাকে ধরবে না, ধরলে আমাকে ধরবে। আমি তথ্য হিসেবে বলছি হাফিজউদ্দিন আহমেদ। জি, এখন প্রশ্ন হলো যে নারায়ণগঞ্জে যখন 7 মার্ডার কেস হলো, একজন সংসদ সদস্য বলছেন, তার ভয়েস আসছে রেডিওতে, যে তুমি আস্তে আস্তে পার হও, আগাও, নিতাইদার কাছে যাও, অর্থাৎ বর্ডার পার হয়ে ওখানে চলে যাও। তো সুতরাং দেশে 7 মার্ডার করার পরেও ধরা পড়ে না, কিছু হয় না, অপরাধী পালিয়ে যেতে পারে। একইভাবে এই রাজনেরও হত্যাকারীরা, তারা জানে যে থানা পুলিশ তো আমার আছেই, আমার প্রচুর টাকা আছে, 12 লাখ টাকায় কন্ট্রাক্ট হয়েছে, সো পুলিশ কেপ্ট কোয়াইট। এইসব কারণে এরকম অজস্র আছে। ধন্যবাদ। মন্ত্রীর পুত্র, এমপির পুত্র, এমপি জামাতা, এমপি নিজে, খুনিদের এখন মহোৎসব, খুনের মহোৎসব চলছে। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ আপনাকে। হাসানুল হক, খুব সংক্ষেপে যদি জবাব দেন। বাংলাদেশে গৃহকর্মে যারা নিয়োজিত, তাদের উপরে বিভিন্ন সময় গৃহ কর্মকর্তা অত্যাচার করে, নির্যাতন করে, কিন্তু সাম্প্রতিককালে গণমাধ্যমের যে বিকাশ এবং প্রকাশ ঘটেছে আর কি, শক্তিশালী গণমাধ্যমের কারণে এই খবরগুলো প্রকাশ্যে আসছে কিন্তু। এবং রাজনের হত্যাকাণ্ড তেমনই একটা নির্মম ঘটনা আর কি। এবং দেখতে হবে যে নির্মম ঘটনা ঘটার পরে অভিযুক্তরা তাদের ধরা হচ্ছে কি না। সৌদি আরবে পালিয়ে গেছে, তাদের ধরা হচ্ছে এবং ফেরত আনা আসছে। 7 খুনের যে ঘটনা, কর্নেল সাহেব থেকে মেজর সাহেবরা বহুত পত্রপত্রিকায় লেখা হয়েছে মাপ দেওয়া হবে, কার জামাই কার পুত্র বড় কথা না, অপরাধ করলে তাকে যেতে হবে। আর কালচার অফ ইম্পিউনিটি,
এটা আমাদের সরকার চর্চা করে না। এটা শেখ হাসিনার সরকারের আগে ৭৫-এর পরে এটা জিয়াউর রহমান ইন্ডেমনিটি বিল দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন। 91 সালে উনি ক্ষমতায় ছিলেন, তখন ক্লিন হার্ট অপারেশন করেছিল আর্মি। 2001 সনে ক্ষমতায় আসার পরে খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এবং পার্লামেন্টে আইন করে ওইখানে যাদের হত্যা করা হয়েছিল সেই লোকগুলোর আমরা প্রশ্ন করতে পারি। ধন্যবাদ আপনাকে। একজন দর্শকের মতামত দিতে কালচার অফ ইম্পিউনিটি আমাদের না, ধন্যবাদ এটা ওনাদের কাজ। আমরা হত্যাকারীকে তথ্যমন্ত্রী, তারপরে একজন নারী যিনি দর্শক হাত তুলেছেন, ওনার মতামত নেব। আপনি নেন তার পেছনে। রাজনের যে বিষয়টা, অ্যাকচুয়ালি এটা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখার কারণে এত বেশি আলোড়ন সৃষ্টি হচ্ছে, কিন্তু এরকম ঘটনা কিন্তু প্রায় হচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রের কিন্তু আজকে অনেক অভাব, তো এই গণতন্ত্রকে আমরা কিভাবে আবার পুনর্নির্মাণ করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে হুমায়ুন কবির। এটা কি শুধু ওনার ভাষায় গণতন্ত্রের অভাব সেজন্যই হচ্ছে, নাকি সামাজিক মূল্যবোধের ব্যাপার? খুব সংক্ষেপে। দুটো জিনিসই আছে। প্রথমে বলবো যে সামাজিক মূল্যবোধ। আসলে এই রাজনের যে দুর্ভাগ্যজনক পরিণতি, নির্মম পরিণতি, এটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে আসবার কারণেই যথেষ্ট পরিমাণে নজরে এসছে, এবং মিডিয়া এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটুখানি ধন্যবাদ পাওয়ার সুযোগ রাখে, কারণ তাদের এই সচেতনভাবে তারা এটাকে সামনে নিয়ে আসবার কারণেই বিষয়টা এখন অ্যাকশনের দিকে যাচ্ছে। তবে যেটা হচ্ছে যে আসলে আমরা সমাজে কিছু নর্মস বা ভ্যালুজ নিয়ে থাকি। এটা সত্যি কথাই যে ভ্যালু যারা ক্রিয়েট করেন, মানুষ সবসময় রোল মডেলকে সামনে নিয়ে কাজ করে। এখন আমাদের সমাজে যেটা হচ্ছে যে ভালো কাজের রোল মডেল আমরা, বা ভালো কাজ যারা করেন তেমন রোল মডেলের সংখ্যা কমে যাচ্ছে, এবং ফলে যেটা হয়েছে সমাজের অন্য যে নেতিবাচক দিকগুলো আছে, এবং আমরা সবাই জানি যে আমরা একটা উত্তেজনাকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি বিভিন্ন কারণে, সহিংসতা দেখছি, সংঘাত দেখছি, এবং এর পার পেয়ে যাওয়ারও একটা সংস্কৃতি কিন্তু দাঁড়িয়ে গেছে, এবং সবগুলো মিলেই কিন্তু এই ঘটনাগুলোকে ত্বরান্বিত করছে। ধন্যবাদ আপনাকে হুমায়ুন কবির। আমি পরের প্রশ্নে যেতে চাই। পরের প্রশ্ন নেব ফারা দিবা দীপ্তি। দর্শকরা অতিরিক্ত বিজ্ঞাপনের যন্ত্রণায় বাংলাদেশের টেলিভিশনের অনুষ্ঠান দেখতে না পেরে ভারতের চ্যানেল নির্ভর হয়ে যাচ্ছেন। প্রশ্ন হলো, টেলিভিশনের বিজ্ঞাপন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা কি নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। হাতে সময় খুবই কম, আমি 30 সেকেন্ড করে সবাইকে একটু সময় দিতে চাই এই বিষয়টিতে নিয়ে। শুরুতে রওনক জাহান, অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে বাংলাদেশের দর্শকরা ভারতীয় চ্যানেলমুখী হয়ে যাচ্ছে, কি করা যেতে পারে? অতিরিক্ত বিজ্ঞাপনের জন্যই যে ভারতের টিভি দেখছে সেটা আমি জানি না, তবে আমি বলবো একজন দর্শক হিসাবে যখনই বিজ্ঞাপন দেখি তখনই আমি সেই চ্যানেলটাকে সরিয়ে অন্য চ্যানেলে যাই। একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের যতগুলো চ্যানেলই একটার পর একটা যেতে থাকি, সবগুলোতে আমি তখন বিজ্ঞাপনই দেখতে পারি, এবং একই বিজ্ঞাপন প্রায়, তারপরে যেটা সামনে আসছে তখন সেখানেই যেতে হয়। এই বিজ্ঞাপন নিয়ন্ত্রণের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া দরকার হুমায়ুন কবির? এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। দুটো বিষয় এখানে বলবো। একটা হচ্ছে যে বিজ্ঞাপন কতটা সময়, একটা প্রোগ্রামের কতটা সময় বিজ্ঞাপনের জন্য নিয়োজিত থাকবে বা দেয়া যেতে পারে, এটা একটা নীতিমালা হয়তো থাকতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা বলে রাখা দরকার, এখানে এসছে যে বাংলাদেশের বিজ্ঞাপন দেখলে আমরা ভারতীয় চ্যানেলে যাই, সেই জায়গাটায় আমাদের অনুষ্ঠানের কোয়ালিটি বা গুণগত মান উন্নয়নের কোনো সুযোগ আছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। মনে হচ্ছে বিজ্ঞাপনই একমাত্র ব্যাপার নয়। একমাত্র ব্যাপার। হাফিজউদ্দিন আহমেদ, আগে আমরা অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখতাম, এখন বিজ্ঞানে ফাঁকে ফাঁকে অনুষ্ঠান দেখি, সুতরাং এটা অবশ্যই কন্ট্রোল করা দরকার। তবে বাংলাদেশের যে অনুষ্ঠান প্রাইভেট চ্যানেল তার মান কিন্তু ভারতের চেয়ে অনেক উন্নত বলে আমি মনে করি, এবং সুতরাং এই বিজ্ঞাপনকে কন্ট্রোল করার একটা, বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দেখবা, অন্য একটা কিছু করুক। আর সাথে সাথে তথ্যমন্ত্রীকে অনুরোধ করবো আমাদের একটা চ্যানেল যেন অন্তত দয়া করে দাদারা দেখায়। ধন্যবাদ আপনাকে। হাসানুল হক, কি করতে পারে সরকার? হাফিজ ভাইয়ের সঙ্গে আমি একমত। বিজ্ঞাপন প্রচার করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখানে পালন করি না। এই জন্যে আমরা সম্প্রচার নীতি করেছি এবং আইন করতে যাচ্ছি। আগামী 6 মাসের ভিতরে সম্প্রচার আইন হবে, সেখানে বিজ্ঞাপন কতটুকু 1 ঘন্টার ভিতর দেখানো হবে সেই বিধানটা থাকবে, এবং সম্প্রচার কমিশন সেটা নিয়ন্ত্রণ করবে। যদি কেউ ভঙ্গ করে তাহলে সেই চ্যানেলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ইংল্যান্ডে 11 মিনিটের বেশি দেয়া, মানে 11% বেশি যায় না। আমাদের এখানে 35 থেকে 40% বিজ্ঞাপন দেখাতে চায়, এবং মালিক পক্ষের সঙ্গে আমি বারবার বসেছি, তারা এই ব্যাপারে চূড়ান্ত বিধান করতে এখনও রাজি না। তবে আমি আইনে আনছি, আইনে এটা আমরা কড়াকড়ি করব।
ধন্যবাদ আপনাকে তথ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যানেলে বাকি তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক হিসেবে আপনারা যারা যোগ দিয়েছেন, প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সার্বিক সহযোগিতা করার জন্য এই অনুষ্ঠানে চ্যানেল আই এবং টিসিবি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।